স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন কেন্দ্র করে মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সোমবার সন্ধ্যা থেকে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিকরা। হঠাৎ এই সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে না। রাজশাহীতে মোটর শ্রমিকদের কর্মবিরতির ফলে সৃষ্ট পরিস্থিতির খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, বাস চলাচল না করায় যাত্রী ভোগান্তির পাশাপাশি শ্রমিকদের কর্মবিরতি অবসানের লক্ষ্যে কোনো পদক্ষেপ এগিয়ে এসেছে, কোনো পক্ষ কি এগিয়ে এসেছে, কি বলছে সবাই জানান। আসিফ, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি পালন করছে রাজশাহী শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা নেতাকর্মীরা। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর ঢাকাস্থ শিরোল বাস টার্মিনালে। এখান থেকে আমরা দেখেছি সকাল 6টা থেকে কোনো বাস চলাচল করছে না। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে সকল যাত্রীরা আসছেন তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তারা এখানে এসে কাউন্টারে এসে তারা আসলে ফিরে যাচ্ছেন এবং কাউন্টারের যারা ম্যানেজার রয়েছে তাদের সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে সকল যাত্রীরা আগে অগ্রিম টিকিট ক্রয় করেছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এছাড়াও তারা বলছেন যে দ্রুত একটি সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হলে তারপরে তারা আসলে আবার টিকিট বিক্রি শুরু করবেন। আমরা কথা বলেছিলাম যে সকল শ্রমিক রয়েছে শ্রমিকদের সাথে। শ্রমিকরা বলছে যে গতকাল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কমিটি গঠনকে কেন্দ্র করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বলছে যে শ্রমিক ইউনিয়নের যে 5 সদস্যের একটি কমিটি গঠন করার কথা ছিল, এর মধ্যে জেলা প্রশাসনের একজন প্রতিনিধি থাকবেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং মালিক পক্ষের একজন প্রতিনিধি এবং শ্রমিকদের একজন প্রতিনিধি থাকার কথা রয়েছে। মালিক পক্ষের একজনের নাম ঘোষণা করা হয়, তারপরে এই শ্রমিকরা আসলে তারা এই সভা থেকে, গতকালে যে সভা ছিল সভা থেকে বের হয়ে চলে এসে তারা আজকে সকাল 6টা থেকে কর্মবিরতির ডাক দিয়েছে। তারা বলছে যে শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন এখানে শ্রমিকরাই থাকবে, মালিক পক্ষের কোনো প্রতিনিধিতে তারা আপাতত দেখতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। এর ফলেই তারা কর্মবিরতি পালন করছেন। এছাড়াও আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী জেলা প্রশাসক কাজী, তিনি আমাকে জানিয়েছেন যে শ্রমিকদের সাথে কথা বলে দ্রুত এই যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান করবেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বাসের যে ধর্মঘট চলছে, কর্মবিরতি পালন করছে শ্রমিকরা, তার সর্বশেষ খবর। আসিফ। ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ। দেশের 19টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর পর্যন্ত ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এলাকাগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুলাই থেকে সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আজ সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে ছিল। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিচু এলাকা। পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে তিস্তা তীরবর্তী নিচু এলাকায় সৃষ্টি হবে স্বল্পমেয়াদী বন্যা। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর প্রধান দুটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
চলতি বন্যায় নানা কারণে 7 জেলায় এখন পর্যন্ত অন্তত 54 জনের মৃত্যু হয়েছে। এসব জেলায় কমপক্ষে 1,55,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব তথ্য জানায়। বৃষ্টি কমায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দৃষ্টিসীমা যত দূর যায় শুধু পানি আর পানি নজরে আসে। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামের মৃতের সংখ্যা 13। পানি নামতে শুরু করায় সোমবার আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। চলতি বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে 31 জন মারা গেছেন। বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে চকরিয়া ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ করেছেন কেউ কেউ। রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বরকল উপজেলার বহু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বাঘাইছড়ির কাচালং নদী ও রায়ংখং নদীর পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। আমার নিজ দেয়া পাকের ঘরে এখান তো মাটি সব চলে গেছে, সামনে দিয়ে ভাঙছে, পিছন দিয়ে ভাঙছে, কোনো জায়গায় তো বাদ নাই, চার জায়গাতে মাটি ভাঙছে। তখন আমি ওখানে থাকলাম, আমি খুব নামে হাঁটতে পারিনি। আর ঘরের উঠি পানির টাঙ্গি নিচে দিয়ে মাটি ভাঙি যার ঘর বাড়ি মাইয়েরা আর আমরা দোকান আছে, দোকানের আবার সাইড নিয়ে লাইছে প্লাস্টিক দিছে দি চেম্বির মুখে দোকান ওই ঝুঁকিপূর্ণ আসে কি আলো লাইছিলাম। 4 দিন পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরের দিকে সড়কের উপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বেশ কয়েকটি গণপরিবহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিনে সুরমা, কুশিয়ারার অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই যতক্ষণ জনগণের সমর্থন থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না। সোমবার বরিশাল সফরকালে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালে তারেক রহমান। বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনতার উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রথমেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে 2,500 গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। যদি 5-7 জন মানুষ থাকে, আপনার পরিবারে তো 5-7 জন মানুষ। বক্তব্যে প্রকৃতি রক্ষা, বিশেষ করে প্লাস্টিকের ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। পরে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকার কাজ করছে। সবাইকে নিয়ে একসঙ্গে দেশ গড়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধ রোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেম কার্যক্রমও প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান। তিনি তাদের প্রশিক্ষণ, দায়িত্ব, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হলেও তা মূলত আমদানি নির্ভর। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট আমদানি শতকরার 25% আসে চীন থেকে। বিপরীতে দেশটিতে রপ্তানি হয় মাত্র 1.22 ভাগ। বিশাল এই ঘাটতি মেটাতে কূটনৈতিক উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল, চার্জার কিংবা এরকম অসংখ্য চীনা পণ্য আমরা ব্যবহার করি, যার সঠিক হিসেব হয়তো আমরা করিনি। কিন্তু সেই চীনের বাজারে বাংলাদেশের পণ্য কতটা জায়গা করে নিতে পেরেছে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ এবং চীনের বিশাল বাণিজ্য ঘাটতির গল্পে। দেশের বাজার ঘুরলেই বোঝা যায় চীনা পণ্যের দাপট কতটা। আমদানির 25% আসে চীন থেকে, আর রপ্তানির মাত্র 1.2% যায় চীনে। তৈরি পোশাক ছাড়াও সম্ভাবনাময় অনেক পণ্য থাকলেও বাংলাদেশ এ পর্যন্ত কোনো অর্থ বছরেই $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি পণ্য চীনে রপ্তানি করতে পারেনি। অথচ বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন। এ সুযোগও বাংলাদেশ নিতে পারেনি। চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলছেন রপ্তানিকারকরা। ফার্মাসিউটিক্যাল মেডিসিন যদি পাঠাতে চান, তাহলে ওদের ঔষধ প্রশাসন অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আবার যদি আপনি খাদ্যপণ্য পাঠাতে চান, তাহলে খাদ্য হিসেবে এই পণ্যের যথাযথতা আছে কিনা সেটা তাদের ওই রেগুলেটরি ডিপার্টমেন্টের অনুমোদন লাগবে। এটা হলো আপনার প্রবেশ অধিকার। তারপরে তার মূল্য সুবিধা আছে, তারপরে তার টেরিফ, নন টেরিফ ইস্যু আছে। চাইনিজ বিনিয়োগকারীকে বাংলাদেশে নিয়ে এসে যে সমস্ত পণ্য এখানে তাদের উৎপাদন করে চায়না বাজারের চেয়ে কম দামে এখানে উৎপাদন করা সম্ভব, সেটাকে ঘিরে আপনি আরও $5 বিলিয়ন আপনি এখানে উৎপাদন করে সারা বিশ্বে এখান থেকে রপ্তানি হতে পারে। এই বাজারে চোখ রাখলে দেখা যায় মানুষের দৈনন্দিন ব্যবহারের অধিকাংশ পণ্যের উৎসই চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি কেবল একমুখী হয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, আমদানির পাশাপাশি রপ্তানি বাড়াতে না পারলে বাণিজ্যে ভারসাম্য ফেরানো কঠিন হয়ে যাবে। বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের মান উন্নয়ন, সরকারের নীতি নির্ধারণ এবং ব্যবসায়িক কূটনীতি জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। বায়ারদেরকে আমাদের এখানে ইনভাইট করতে হবে। আমরা যেরকম আসলে তাদের ইনভেস্টরদেরকে ইনভাইট করি, বরং আমরা যদি বায়ারদেরকে সরকারি পর্যায়ে ইনভাইট করি, আমাদের পণ্যগুলোকে দেখাই, তাহলে সেক্ষেত্রে তারা জানতে পারবেন। কালচারাল ল্যাঙ্গুইস্টিক যে ব্যারিয়ারগুলো আছে, তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে কালচারাল যে টাই বন্ডেজ, এগুলোকে আসলে প্রমোট করতে হবে। আমাদের যে মিশন আছে চায়নাতে, তো তাদেরকে আসলে আমাদের পণ্যের পরিচিত করানোর জন্য কাজ করতে হবে। আর বিজনেস টু বিজনেস মিটিংটা আরও বেশি বাড়াতে হবে। সেটার জন্য আসলে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এদের কাজ করতে হবে। বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের বৈচিত্র্য ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোরও পরামর্শ তাদের। বাংলাদেশের অর্থনীতিতে চীন বড় আমদানির অংশীদার, একই সাথে বড় বাণিজ্য ঘাটতিরও উৎস। তাই বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন শুধু বাংলাদেশ চীন থেকে কি কিনছে সেটি নয়, বরং চীন বাংলাদেশ থেকে কি কিনছে সে বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আর সেটি নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রাহকের ক্যাশ আউট আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমালো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ফলে এখন থেকে দুটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে 50,000 টাকা পর্যন্ত 1013 টাকা 95 পয়সা খরচে ক্যাশ আউট করতে পারছে গ্রাহকরা। এই চার্জের মধ্যে ভ্যাট সহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। বিকাশ জানিয়েছে, দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের 8,40,00,000 গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করবে এই উদ্যোগ। সারা দেশে ছড়িয়ে থাকা 3,50,000-এর বেশি বিকাশ এজেন্ট থেকে ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজের সুবিধা মতো 2 জন বিকাশ এজেন্টকে প্রিয় এজেন্ট হিসেবে যোগ করে নিতে পারবে গ্রাহকরা। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজন মতো প্রিয় এজেন্ট নম্বর পরিবর্তন করা যাবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই পথে মালবাহী জাহাজের ওপর শতকরা 20% হারে টোল আদায়ের পরিকল্পনা করছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। এই পথের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যয় হবে তা জাহাজগুলো থেকে আদায় করা হবে। এ ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজে অব্যাহত হস্তক্ষেপ বিশ্বের তেল ও গ্যাস খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এদিকে ইরানের কিশ দ্বীপ, কেশম দ্বীপ, বুশেহর ও বন্দর আব্বাসে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ শুধু মাঠের বিষয় নয়, এর সঙ্গে দেশ দুটির মানুষের আবেগ জড়িত। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ঠিক এরপরই 1986 সালের বিশ্বকাপে আকাশী নীলদের বিপক্ষে ইংলিশদের পরাজয় ঘটে। সেই ম্যাচে রয়েছে ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার বহুল আলোচিত 2টি গোল। ইংল্যান্ড ও আর্জেন্টিনা ফুটবল ম্যাচ কি শুধু পরের রাউন্ডে যাওয়ার লড়াই? ইতিহাস কিন্তু তা বলে না। বিশ্বমঞ্চে এই দু দলের মুখোমুখি হওয়া মানেই অন্য কিছু। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের পিটার শিলটনকে ফাঁকি দিয়ে ডিয়েগো ম্যারাডোনা সেই বিতর্কিত হাত দিয়ে গোল, যাকে তিনি বলেছেন হ্যান্ড অফ গড। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে রয়েছে যুদ্ধের স্মৃতি। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দু দেশের মধ্যে হয় এই যুদ্ধ। দ্বীপপুঞ্জটির অবস্থান আর্জেন্টিনার পূর্ব উপকূলে। 74 দিনের যুদ্ধে আর্জেন্টিনা 649 ও 255 ব্রিটিশ সেনা নিহত হয়। যুদ্ধে পরাজয়ের ক্ষত আজও আর্জেন্টিনার জাতীয় স্মৃতির অংশ। অনেকের কাছে ইংল্যান্ডের বিপক্ষে ফুটবল ম্যাচ সেই পরাজয়ের প্রতীকী জবাব দেওয়ার মঞ্চ। ফকল্যান্ড যুদ্ধে 4 বছর পর 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা, ডিয়েগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড গোল। দুই দেশের বৈরিতা অবশ্য যুদ্ধ দিয়েই শুরু হয়নি। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিনকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ আলফ রামসে নিজের খেলোয়াড়দের আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে জার্সি বদল করতে নিষেধ করেন। তাদেরকে পশু বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা। তখন থেকে দু দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। চলতি বিশ্বমঞ্চের লড়াইয়ে বাড়তি আবেগের কারণ লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে এখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি তিনি, তাই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান আর্জেন্টিনার সমর্থকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।